ক্লাস 12 রায় মার্টিন মডেল কোশ্চেন পেপার 2 এর গ্রুপ বি অংশের 4 দাগের 1 যেটা আছে, ত্রিমাত্রিক দেশে অবস্থিত তিনটি ভিন্ন বিন্দু এ বি সি এর স্থানাঙ্ক দেওয়া আছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। আর এখানে বলা আছে যদি এক্স ইন্টু এ ভেক্টর প্লাস ওয়াই ইন্টু বি ভেক্টর প্লাস জেড ইন্টু সি ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর, এটা নাল ভেক্টর, ও এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0, যেখানে বলা আছে যে এক্স ওয়াই জেড এই তিনটে হচ্ছে স্কেলার রাশি এবং এরা একত্রে শূন্য নয়, মানে একসঙ্গে তিনটেই শূন্য নয়। শূন্য হলেও হয় এক্স শূন্য বা ওয়াই শূন্য বা জেড শূন্য, তারা তিনটি একই সঙ্গে শূন্য নয়, মানে এক্স ওয়াই জেডের মধ্যে অন্ততপক্ষে একটা অশূন্য সংখ্যা আছে। তাহলে প্রমাণ করতে হবে যে এবিসি বিন্দু তিনটি সমরেখ, এবিসি বিন্দু তিনটে সমরেখ, অর্থাৎ একই সরলরেখার উপর এরা অবস্থিত। তো এটা 4 দাগের এটা 1। এখানে যেটা দুটো শর্ত, এখানে দুটো সমীকরণ দেওয়া ছিল, এক্স ইন্টু এ ভেক্টর প্লাস ওয়াই ইন্টু বি ভেক্টর প্লাস সি ইন্টু জেড ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর, আর এর সঙ্গে ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0। তো এই যে দ্বিতীয় সমীকরণ আছে, এখান থেকে আমরা পাবো যে কোনো একটা মান আমরা এখানে বের করব। জেড সমান বের করে নিই, তাহলে এক্স আর ওয়াই দিয়ে থাকবে। জেড সমান হচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়াই। এবার এই জেডের মানটা আমরা এইখানে বসাবো। তাহলে আমরা পাচ্ছি যে এক্স এ প্লাস ওয়াই ইন্টু বি ভেক্টর, আর এখানে জেডের জায়গায় বসাবো এখানে, তো এখানে এটা জেড ইন্টু সি ভেক্টর আছে, এখানটা একটু লেখাটা ভুল হলো, জেড ইন্টু সি ভেক্টর। তাহলে এখানে জেডের জায়গায় বসালে আমরা পাবো এক্স প্লাস ওয়াই ইন্টু সি ভেক্টর ইকুয়ালস টু 0। তাহলে এক্স ইন্টু এ ভেক্টর প্লাস ওয়াই ইন্টু বি ভেক্টর মাইনাস এক্স ইন্টু এখানে সি ভেক্টর মাইনাস ওয়াই ইন্টু সি ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর। তো এই দুটোর মধ্যে এক্স কমন আসবে, ফলে এক্স ইন্টু এ মাইনাস সি, আর এই দুটো থেকে ওয়াইটা কমন আসবে, ফলে ওয়াই ইন্টু বি মাইনাস সি ইকুয়ালস টু 0 ভেক্টর। তাহলে পাচ্ছি আমরা এখানে এক্স ইন্টু এ মাইনাস সি ভেক্টর ইকুয়ালস টু, এটাকে ডান সাইডে করে নেব, তাহলে ওয়াই ইন্টু বি ভেক্টর মাইনাস সি ভেক্টর। তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স ইন্টু, এবার এ বি সি এই যে বিন্দু তিনটে, আমাদের তিনটে যদি অবস্থান ভেক্টর দেওয়া থাকে, তো এ মাইনাস সি এটা হচ্ছে সি এ ভেক্টর হয়ে যাবে। অবস্থান ভেক্টর দেওয়া থাকলে আমরা সি এ ভেক্টর হয়, প্রথমে আমরা যদি এ বি ভেক্টর বের করি তখন বি এর অবস্থান ভেক্টর মাইনাস এর অবস্থান ভেক্টর হয়, তো এটা এ মাইনাস সি আছে, এটা হবে সি এ ভেক্টর। তো এটা হচ্ছে অবস্থান ভেক্টর অনুযায়ী এটা হবে। তো এখানে হবে এটা বি মাইনাস সি আছে, এখানে পরেরটা আগে হয় সি বি ভেক্টর। এখানে যেটা আমরা জানি যে পি কিউ একটা ভেক্টর যদি হয়, পি কিউ ইকুয়ালস টু হচ্ছে কিউ এর অবস্থান ভেক্টর, কিউ এর অবস্থান ভেক্টর মাইনাস পি এর অবস্থান ভেক্টর। তো এখানে আমরা পেয়ে যাচ্ছি তাহলে
এক্স ইন্টু সি এ ভেক্টর, এখানে এই মাইনাসটা রেখেও করা যেতে পারে, বা এটা ওয়াই ইন্টু এটা আমরা বিসি ভেক্টর মাইনাস সিবি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে বিসি ভেক্টর। এবি ভেক্টর সমান হয় মাইনাস বিএ ভেক্টর। সেই জন্য এটা বিসি লিখলে এখানে একটা মাইনাস আসবে, এটা প্লাস হয়ে যাবে। তো এখানে আমরা পাচ্ছি তাহলে সি এ ভেক্টর ইকুয়ালস টু ওয়াই বাই এক্স ইন্টু বিসি। এখানে আমরা এক্সটাকে নট ইকুয়ালস টু 0 ধরি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সি এ ভেক্টর ইকুয়ালস টু এক্স বাই ওয়াইটাকে আমরা যদি ল্যামডা ধরি, বি সি, ওয়াই বাই এক্স ইকুয়ালস টু ল্যামডা। তাহলে সি এ ভেক্টরটা হচ্ছে বিসি এর একটা স্কেলার গুণিতক। তো এইরকম হলে আমরা কি জানি যে সি এ ভেক্টর এটা হচ্ছে সমান্তরাল বিসি। তো এখানে সি এ ভেক্টরটা হচ্ছে সমান্তরাল বিসি, সি এ ভেক্টরটা বিসি এর সঙ্গে সমান্তরালভাবে আছে। আর এদের একটা বিন্দু যেহেতু কমন আছে, সেই জন্য এটা আমরা যদি সি এ ভেক্টর বলি, এটা যদি আমরা বলি সি এ ভেক্টর, তো তার সঙ্গে প্যারালাল হচ্ছে আবার বিসি ভেক্টর। তো যেহেতু এখানে বিসি ভেক্টর বলছে, এখানে বিসি ভেক্টর, তাহলে এই সি এ এবং বি এরা একই লাইনে থাকবে। এটা আমরা যদি এখানে আমরা বিটাকে ধরি, তাহলে এই যে বিসি হবে, তাহলে একই লাইনে এরা থাকবে। যেহেতু এদের দুটো সমান্তরাল সরলরেখা এবং তাদের মধ্যে একটা বিন্দু আবার কমন আছে, সেই জন্য ওই দুটো সরলরেখা সমান্তরাল হবে। তো এরা হচ্ছে সমান্তরাল। তাহলে এর অর্থ হচ্ছে এ বিসি সমরেখ, এ বিসি সমরেখ। যেহেতু সি এ সমান্তরাল বিসি এবং সি বিন্দুটা সি এ এবং বিসি এই দুটোর মধ্যে কমন আছে, সেই জন্য এ বি এবং সি এই তিনটে বিন্দু সমরেখ হবে, অর্থাৎ একই সরলরেখায় এরা অবস্থান করবে। এরপর 4 দাগের 1 এর অথবা অংশে যেটা আছে, দুটি ভেক্টর পি ও কিউ এর ক্ষেত্রে মডুলাস কিউ ভেক্টর ইকুয়ালস টু মডুলাস পি প্লাস কিউ ভেক্টর হয়, তাহলে পি প্লাস 2q এবং পি ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত হবে। তো এখানে আমাদের যেটা দেওয়া আছে 4 দাগে অথবা, এটা এখানে দেওয়া আছে যে মডুলাস কিউ ভেক্টর ইকুয়ালস টু মডুলাস পি প্লাস কিউ ভেক্টর। তো এখানে আমরা যদি উভয় পক্ষের যদি স্কোয়ার করি, তাহলে মডুলাস কিউ ভেক্টর স্কোয়ার ইকুয়ালস টু মডুলাস পি প্লাস কিউ ভেক্টর স্কোয়ার। এবার আমরা জানি যে এ ডট এ ভেক্টর ইকুয়ালস টু মডুলাস এ ভেক্টর স্কোয়ার। এটা হচ্ছে ভেক্টরের একটা প্রপার্টি। তাহলে এখানে আমরা লিখতে পারবো কিউ ভেক্টর ডট কিউ ভেক্টর ইকুয়ালস টু, ডান সাইডটা লিখতে পারবো পি প্লাস কিউ ভেক্টর ডট পি প্লাস কিউ ভেক্টর। এবার আমরা ডান দিকে যে ডট প্রোডাক্টটা আছে, সেই ডট প্রোডাক্টটা আমরা কমপ্লিট করব। তাহলে এখানে আমরা পাবো যে পি ডট পি প্লাস পি ডট কিউ, এরপরে কিউ দিয়ে ডট প্রোডাক্ট করব, কিউ ডট পি প্লাস কিউ ডট কিউ। তো এই কিউ ডট কিউটা বোথ সাইড এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাবো এটা হচ্ছে কি, যে পি ডট পি প্লাস
পি ডট কিউ, আর যেহেতু ডট প্রোডাক্ট বিনিময়যোগ্য কমুটেটিভ, তাহলে কিউ ডট পি এটা সমান আবার লেখা যাবে পি ডট কিউ। এ ডট বি সমান হয় বি ডট এ, এ ডট বি সমান বি ডট এ, এটা ইকুয়ালস টু হবে 0। তো এখানে আমরা পাচ্ছি কি যে পি ডট পি, এই ডটগুলো কিন্তু ভালো করে দিতে হবে যাতে দেখে বোঝা যায় যে এটা ডট প্রোডাক্ট আছে, ইকুয়ালস টু 0। ডান সাইডটা কিন্তু 0 স্কেলার, কারণ এটা ডট প্রোডাক্ট আছে, এর মাথায় কিন্তু ভেক্টর চিহ্ন হবে না। তো এখানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি পি ডট পি ভেক্টর প্লাস 2 ইন্টু কিউ ভেক্টর ইকুয়ালস টু 0। যেহেতু ডট প্রোডাক্ট এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ বন্টনযোগ্য, পি ডট পি আর এখানে পেয়ে যাবো আমরা 2 পি ডট কিউ। ফলে আমরা দেখতে পাচ্ছি পি এবং পি প্লাস 2 কিউ এর ডট প্রোডাক্ট হয়ে যাচ্ছে 0। তাহলে এখানে আমরা পাবো পি ভেক্টরটা পারপেন্ডিকুলার বা লম্ব পি প্লাস 2 কিউ ভেক্টর ইকুয়ালস টু 0। এখানে আমরা কি জানি যে এ আর বি ভেক্টর যদি লম্ব হয়, তো লম্ব হওয়ার শর্ত কি এ ডট বি ইকুয়ালস টু 0। তাহলে এখানে এ ডট বি 0, এটা এ এটা বি ধরলে এ ডট বি 0 হচ্ছে, ফলে পি এবং পি প্লাস 2 কিউ হচ্ছে পরস্পর লম্ব। অতএব তার লম্ব যদি হয় তাহলে এদের মধ্যে কোণ হবে 90 ডিগ্রি। পিও পি প্লাস 2 কিউ এর মধ্যে কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। এটা ছিল 4 দাগের অথবা অংশের সমাধান। 4 দাগের 2 যেটা আছে, একটি আয়তকার চৌপল অর্থাৎ আয়তঘন, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এ বি সি দেওয়া আছে। একক হলে দেখাও যে চৌপলটির 4টি কর্ণের মধ্যবর্তী কোণের মান কস ইনভার্স এ স্কোয়ার প্লাস অর মাইনাস বি স্কোয়ার প্লাস অর মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে 4টি কর্ণের মধ্যবর্তী কোণের মান বলতে এখানে বোঝাচ্ছে যে কোনো, এর তো 4টে কর্ণ থাকে একটা সমকোণী চৌপলের, তো সেই 4টে কর্ণের মধ্যে যে কোনো দুটো কর্ণের মধ্যবর্তী কোণের মান আসবে এরকম আকারের। তো আমরা এখানে বের করে দেখব যে কেমনভাবে আছে। তো আমরা প্রথমেই এখানে একটা সমকোণী চৌপল এখানে এঁকে তার এই 3টে এই যে ও বিন্দু থেকে যে 3টে ধার বের হচ্ছে সেটাকে আমরা অক্ষ ধরেছি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ এবং এটা জেড অক্ষ। তো এখানে সমকোণী চৌপলটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এখানে দেওয়া আছে, এটা হচ্ছে 4 দাগের 2। সমকোণী চৌপলটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেহেতু দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো দেওয়া আছে যথাক্রমে এ বি সি একক। তাহলে এখানে ও এ এটা হচ্ছে এ, ও বিটা হবে বি, এগুলো আমরা লিখি যে ও এ এটা হবে এ, ও বি এটা হবে বি এবং ও সি এটা হবে সি, এটা সিটা ক্যাপিটাল। তো এখানে তাহলে এই বিন্দুটা এখানে, এটা যেহেতু স্পেসে আছে, এই বিন্দুটার স্থানাঙ্ক হবে এ বি সি। এটা যেহেতু এক্স অক্ষের উপর আছে, এর স্থানাঙ্ক হবে এ 0 0। বি বিন্দুটা যেহেতু ওয়াই অক্ষের উপর আছে, এটা হবে 0 বি 0। সি বিন্দুটা এখানে জেড অক্ষের উপর আছে, এটা জেড অক্ষের উপরে এটা আছে, ফলে এর স্থানাঙ্ক আমরা পাবো 0 0 সি। আর এটা এই যে এফ বিন্দুটা আছে কোথায়, এফ বিন্দুটা আছে ওয়াই জেড প্লেনে যেহেতু আছে, এফ বিন্দুটা ওয়াই জেড তলে আছে, ফলে এখানে
এক্স অক্ষের দিকে কিছু যাচ্ছে না, এটা হবে 0 বি সি। আর এখানে ডি বিন্দুটা আছে এক্স ওয়াই তলের উপর, ফলে এর স্থানাঙ্ক হবে এ বি 0, কারণ এটা জেড অক্ষের দিকে যাচ্ছে না, কিছু যাচ্ছে না। জিটা আছে এখানে এক্স জেড প্লেনে, তাহলে এখানে এর স্থানাঙ্ক হবে এক্স জেড, অর্থাৎ এর ওয়াই স্থানাঙ্কটা 0 হবে, এ 0 বি। তাহলে এর যার এটা তো মূল বিন্দু, এটা হবে 0 0 0। তাহলে আমরা এখানে 8টা যে শীর্ষবিন্দু আছে সমকোণী চৌপলের, সেই 8টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। এবার আমরা যে কোনো দুটো কর্ণ আমরা ধরি, যেখানে ওইটা হচ্ছে একটা কর্ণ, ওই কর্ণ একটা, ওই আবার সিডি এটা হচ্ছে একটা কর্ণ, এর 4টে কর্ণ থাকে, সমকোণী চৌপলের 4টে কর্ণ। এই 4টে কর্ণ কি কি? 4টে কর্ণ 4টে এখানে হচ্ছে কর্ণ 4টে। একটা হচ্ছে এই যে এই শীর্ষের সঙ্গে তার এই যে অপোজিট শীর্ষ আছে ওই হচ্ছে একটা কর্ণ। তারপর আমরা যদি সি বিন্দু ধরি, সি এবং ডি এটা হচ্ছে একটা কর্ণ, সিডি একটা কর্ণ। তারপর এ বিন্দুর সঙ্গে আমাদের কর্ণ কোনটা পাবো? এ বিন্দুর সঙ্গে আমরা ওই এফটাকে যুক্ত করলে একটা কর্ণ আমরা পাবো, এফ। আর একটা কর্ণ পাবো আমরা এই যে সি ডি, একটা কর্ণ এবং তার বিপরীত কর্ণ এখানে যুক্ত করতে হবে, তাহলে এটা হচ্ছে সিডি কর্ণ। এখন এবার আমরা এই যে ওই সিডি এবং এ এফ, আচ্ছা সিডিটা এখানে দুবার হয়ে গেছে, এখানে আর একটা কর্ণ আসবে, এটা জি বি বা বি জি, এটা বিজি কর্ণ হবে। তো ওই কর্ণের দিক অনুপাত, আমরা এই কর্ণগুলোর দিক অনুপাত বা ডিআরএস বার করব, ওই এর দিক অনুপাত। তো ওই অর্থাৎ এই যে ই এর স্থানাঙ্ক আছে, ই স্থানাঙ্ক থেকে ওই এরগুলো মাইনাস হবে, তো এ মাইনাস 0 এভাবে হবে, এ মাইনাস 0, তারপর বি মাইনাস 0, সি মাইনাস 0, বা এখানে পাচ্ছি এ বি সি। একইভাবে আমরা বাকি 3টে কর্ণের দিক অনুপাতগুলো বার করব। সিডি এর দিক অনুপাত, তো সিডি আমরা দেখতে পাচ্ছি, সিডি এর দিক অনুপাত বের করতে গেলে ডি এর স্থানাঙ্কগুলো থেকে সি এর স্থানাঙ্কগুলো মাইনাস হবে, অর্থাৎ এ মাইনাস 0, বি মাইনাস 0, 0 মাইনাস সি। তো এখানে আগে ভালো করে দেখে নাও, এ মাইনাস 0, বি মাইনাস 0 এবং 0 মাইনাস সি। তো এখানে আমি তাহলে এবার লিখে ফেলব, পাচ্ছি আমরা এখানে সিডি এর দিক অনুপাত, অর্থাৎ বি থেকে এ এরগুলো মাইনাস হবে, তাহলে এ মাইনাস 0, তারপর বি মাইনাস 0 এবং 0 মাইনাস সি, বা এখানে পাচ্ছি আমরা এ বি মাইনাস সি। এরপর এ এফ এর দিক অনুপাতগুলো বার করব, এ এফ এর দিক অনুপাত। তো এ এফ এর ক্ষেত্রে দেখো, এ আর এফ এর স্থানাঙ্ক নিয়ে আমাদের কাজ হবে, এফ এর থেকে এ এরগুলো মাইনাস হবে, অর্থাৎ 0 মাইনাস এ একটা হবে, বি মাইনাস 0 একটা হবে, সি মাইনাস 0। তাহলে এ এফ এর দিক অনুপাতগুলো আমরা এবার বের করব। তো এ এফ আমি কী বললাম, এফ এর স্থানাঙ্কগুলো থেকে এ এরগুলো মাইনাস হবে, ফলে 0 মাইনাস এ, বি মাইনাস 0 এবং সি মাইনাস 0, বা মাইনাস এ বি সি।
আর একটা থাকলো বি জি এর দিক অনুপাত, বি জি এর দিক অনুপাত সমূহ। তো বি জি অর্থাৎ জি এর গুলো থেকে, যে জি এর স্থানাঙ্ক থেকে বি এর গুলো মাইনাস হবে, অর্থাৎ এ মাইনাস জিরো, জিরো মাইনাস বি এবং বি মাইনাস জিরো, এখানে বি মাইনাস জিরো আছে, তাহলে এ মাইনাস জিরো, জিরো মাইনাস বি, এভাবে আমরা এবার লিখে ফেলি। গোটাটা একবারে দেখানো সম্ভব হচ্ছে না। বি জি অর্থাৎ জি এর থেকে বি এর গুলো মাইনাস হবে, জিরো মাইনাস বি, আর সরি এখানটা এর স্থানাঙ্কটা এখানে সি আসবে, এ জিরো সি, এ জিরো সি, এ জিরো সি। তাহলে এখানে আমরা পাবো যে সি মাইনাস জিরো, বা এ মাইনাস বি সি। এবার ওই এবং সিডি এর মধ্যবর্তী কোণ আমরা বের করব। দিক অনুপাতগুলো দুটো সরলরেখার জানা থাকলে তাদের মধ্যবর্তী কোণ আমরা বার করতে পারবো। ধরি যে তাহলে ওই ও সিডি এর মধ্যবর্তী কোণ, এটাকে আমরা ধরি থিটা ওয়ান। তাহলে আমরা জানি যে কস থিটা ওয়ান ইকুয়ালস টু কস থিটা ওয়ান। এগুলো আমরা কি করব, যে এর দিক অনুপাতগুলো ছিল কি এ বি সি, আর সিডি এর দিক অনুপাতগুলো ছিল এ বি মাইনাস সি। এবার কস থিটার যে ফর্মুলা, এর সঙ্গে এটা গুণ, এর সঙ্গে এটা গুণ, এর সঙ্গে এটা গুণ, এবং এগুলো যোগ আসবে। তাহলে এখানে আমরা পাবো এ ইন্টু এ, তারপর ছিল বি ইন্টু সিডি এর ক্ষেত্রে ছিল এটা বি, প্লাস সি ইন্টু সিডি এর ক্ষেত্রে এটা ছিল মাইনাস সি, বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এখানে মাইনাস সি এর স্কোয়ার। তো এখানে আমরা তাহলে উপরে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই, এই নিচের এই দুটো কিন্তু সেম আছে, ফলে এটা আমরা পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এখানে ওই এবং সিডি এর মধ্যবর্তী কোণ আমরা এইভাবে পেলাম। তো আর একটা কর্ণ, আর দুটো কর্ণের মধ্যবর্তী কোণ আমরা এবার বের করে দেখব। এবার আমরা বার করব যে ওই সঙ্গে এ এফ এর আমরা বার করি, ওই সঙ্গে এ এফ আমরা যদি বের করি তাহলে কি পাচ্ছি, ওই এবং ও এফ, না ওই এবং এ এফ এর মধ্যবর্তী কোণ যদি আমরা ধরি থিটা টু হলে তাহলে কস থিটা টু। তো আমরা এখানে কোন দুটো বের করছি, এখানে ওই এবং এ এফ, ওই এবং এ এফ। তো ওই এর দিক অনুপাতগুলো একবার দেখে নিই আর একবার। ওই এর ছিল এ বি সি এবং এ এফ এর আছে মাইনাস এ বি সি। তো এর সঙ্গে এখানে মাইনাস এ গুণ, বি এর সাথে বি গুণ, সি এর সাথে সি গুণ হবে, এবং নিচে হবে রুটের মধ্যে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এটার জন্য হবে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার।
যেখানে আমি একবারে গোটাটা দেখাতে পারছি না, আমি এখানে করে নিচ্ছি cos থিটা 2, অর্থাৎ এখানে ওই এবং এ এফ এর মধ্যে কোণ। তাহলে এখানে আমরা পাবো এ ইন্টু মাইনাস এ প্লাস বি ইন্টু বি, বি ইন্টু বি, আর সি ইন্টু সি, সি ইন্টু সি। তাহলে এখানে আমরা পাবো, নিচেই আমরা যেটা পাচ্ছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর নিচে দুটো সরল করে এই দুটো সেম আসবে এবং সেই দুটো গুণ হয়ে রুটটা উঠে চলে যাবে। তো এইভাবে আমরা কি দেখতে পাচ্ছি যে নিচে কিন্তু সবসময় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আসছে, নিচেরটাতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আসছে। এইভাবে কিন্তু আমাদের এখনও ও ইর সঙ্গে এ এফ, ও ইর সঙ্গে বিজি, সিডির সঙ্গে এ এফ, সিডির সঙ্গে বিজি, এ এফ এর সঙ্গে বিজি, এইভাবে কিন্তু অনেকগুলো বের করতে হবে। তো আমাদের অত বের করার আর দরকার নেই, এখানে আমরা একটা সিমিলারিটি পেয়ে যাচ্ছি যে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার আসছে, মাইনাস এ স্কোয়ার আসছে, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এবং আর একবার করলে এখানে দেখা যাবে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারও আসছে। তাহলে কর্ণ, যে কোনো দুটো কর্ণের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমরা লিখতে পারবো, যে কোনো দুটো কর্ণের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে তখন আমরা লিখতে পারবো যে cos থিটা সমান কত, সেটা আমরা লিখতে পারবো। অতএব দুটি কর্ণের, সবগুলো করে দেখাতে হলে তো প্রচুর বড় হয়ে যাবে, যদি থিটা হয় তাহলে cos থিটা যেটা আসবে, cos থিটা এটা আসবে প্লাস অর মাইনাস এ স্কোয়ার প্লাস অর মাইনাস বি স্কোয়ার প্লাস অর মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা আসবে cos থিটা। তাহলে cos থিটা সমান বের করলে, তাহলে থিটা যদি আমরা বের করি, থিটা ইকুয়ালস টু হবে cos ইনভার্স প্লাস অর মাইনাস এ স্কোয়ার প্লাস অর মাইনাস বি স্কোয়ার প্লাস অর মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এইটা এখানে প্রমাণের বিষয় ছিল, এটাই প্রমাণের বিষয়। তো একটা জিনিস এখানে আসেনি, যেটা প্লাস মাইনাস, এখানেও কিন্তু প্লাস মাইনাস হবে, এটা এখানে দেওয়া নেই, এখানেও প্লাস মাইনাস আসছে। এরপর দুইয়ের দাগের অথবা অংশে যেটা দেওয়া আছে, দুইয়ের অথবা অংশে যেটা দেওয়া আছে, প্রমাণ করি দুটি সরলরেখার দিক কোসাইন সমূহ এ স্কোয়ার এল প্লাস বি স্কোয়ার এম প্লাস সি স্কোয়ার এন ইকুয়ালস টু 0 এবং এম এন প্লাস এন এল প্লাস এল এম সমীকরণ দুটিকে সিদ্ধ করলে সরলরেখা দুটি সমান্তরাল হবে যদি এ প্লাস বি প্লাস সি সমান 0 হয়। তো এটা সংসদ নমুনা প্রশ্ন যেটা ছিল তার 4-এর দাগে 2-এতেও কিন্তু এটা আছে, সুতরাং এটা আমি আর এখানে আর করব না। ওটা সংসদ প্রদত্ত যে নমুনা প্রশ্ন তার সমাধান করে দিয়েছি, তার 4-এর দাগে 2-এ এটা আছে। সুতরাং আমরা এখানে সরাসরি 3-এর দাগেরটা আমরা করব, 4-এর দাগের 3 যেটা আছে। এখানে কি বলছে, 2, 3, 4 বিন্দু থেকে এই সরলরেখা পর্যন্ত লম্ব দূরত্ব নির্ণয় করো, অতঃপর ওই লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক এবং এর সমীকরণ নির্ণয় করো। তো এখানে যেটা বলছে যে 3-এর দাগে যেটা,
নাম্বার 3 যে একটা বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব। এখানে আমরা ধরি পি 2 3 4 বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু, এটা পি বিন্দু, আর এটা হচ্ছে সরলরেখাটা এ বি সরলরেখা। তো এখান থেকে এর লম্ব দূরত্ব বের করতে হবে, এই সরলরেখাটা লম্ব দূরত্ব। তো এখানে সরলরেখার যে সমীকরণ দেওয়া আছে 6 × 1 - x ইকুয়ালস টু 3y ইকুয়ালস টু 2 × 1 + z। তো এটাকে আমরা প্রথমে সামঞ্জস্যভাবে এটাকে সাজিয়ে নেব। প্রত্যেকটাকে আমরা 6 দিয়ে যদি ভাগ করি তাহলে 1 - x/1 ইকুয়ালস টু y/2 ইকুয়ালস টু 1 + z/3 হয়ে যাবে, প্রত্যেকটাকে 6 দিয়ে ভাগ করে। তো এখানে কিন্তু এখনও কাজ শেষ হয়নি, এখানে উপরে একটা মাইনাস কমন করে একে বাই মাইনাস +1 ইকুয়ালস টু y/2 ইকুয়ালস টু z+1/3। তো এখানে আরও একটু করতে হবে, x-1 বাই মাইনাসটা নিচের সাথে করে দেবো, -1 y/2 ইকুয়ালস টু z+1/3। এটা হচ্ছে সরলরেখাটার, যেটা সরলরেখার আকার তোমরা জানো, x - x1/a, y - y1/b, z - z1/c, এই আকারে যে সরলরেখা, কার্তেশীয় আকারে যেটা সরলরেখার সমীকরণ থাকে, তো সেই আকারে এটাকে আমরা প্রকাশ করলাম। তো এখানে আমরা চাইছি কি এই দুটার এটার লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বটা আমরা চাইছি। তো এখানে এটাকে আমরা ধরি যে এটা সমান হচ্ছে টি। তাহলে এখান থেকে আমরা এটা টি ধরি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি যে x সমান পাবো -t+1, y ইকুয়ালস টু 2t, আর z ইকুয়ালস টু 3t - 1। তো এইটা হচ্ছে -t+1, 2t, 3t - 1, এইটা হলো এ বি এর উপর যে কোনো বিন্দুকে আমরা এই আকারে প্রকাশ করতে পারি টি এর যে কোনো মানের জন্য। তো আমরা ধরি যে এই বিন্দুটা হচ্ছে, এই যে লম্ব টান আছে এইটাকে আমরা ধরি পি এম, এটাকে ধরি এম। এবার ধরি যেহেতু এটা হচ্ছে এ বি সরলরেখার উপর যে কোনো বিন্দু, তো আমরা ধরি যে এম বিন্দুটাই হচ্ছে এইটা, ধরি যে এম বিন্দু টি এর একটা কোনো মানে এটা হবে, এম বিন্দুটাই হচ্ছে -t+1, 2t, 3t - 1। তাহলে আমরা এবার পিএম এর দিক অনুপাতগুলো আমরা বার করতে পারবো। তো পিএম এর দিক অনুপাত, তো পিএম এর দিক অনুপাত বের করতে হলে এম এর স্থানাঙ্ক থেকে পি এর স্থানাঙ্কগুলো মাইনাস হবে। তো -t+1 আর পি এর স্থানাঙ্ক ছিল 2 3 4, অর্থাৎ -2, তারপর 2t - 3, 3t - 1, 3t - 1 -4। এই পি এর স্থানাঙ্ক এম এর স্থানাঙ্ক থেকে পি এর গুলো মাইনাস করতে হবে, দিক অনুপাত বের করার সূত্র যেটা x2 - x1, y2 - y1, z2 - z1। তো এগুলো একটু সরল করলে আমরা পাচ্ছি -t - 1, 2t - 3, আর 3t - 5। এবার যেহেতু পিএমটা লম্ব হচ্ছে পিএম লম্ব এবি,
তা লম্বের যে সূত্র a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়ালস টু 0, এই যে লম্বের শর্ত, দুটো সরলরেখার লম্বের শর্ত। তো এখানে এইগুলো হচ্ছে a1 b1 c1, আর এখানে যেটা বের করা হলো এগুলো হচ্ছে a2 b2 c2। তো এখানে আমরা একটু লিখে নিই। a1 ইকুয়ালস টু ছিল -1, b1টা হচ্ছে 2, c1 ছিল 3। এই যে সরলরেখার নিচে যেগুলো লেখা আছে a1 b1 c1, আর a2 b2 c2 হচ্ছে এখানে আমরা যেটা বের করলাম, এই যে a2 b2 c2। a2 হচ্ছে -t -1, b2 হচ্ছে 2t -3, আর c2 হচ্ছে 3t -5। তাহলে এখানে আমরা এবার এই শর্ত এখানে কাজে লাগাবো, এই শর্তটা ব্যবহার করব। তাহলে এটা ইন্টু এইটা করলে আমরা পাবো, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, ফলে এখানে পাবো 1 ইন্টু টি প্লাস 1, এর মাইনাস কমন করলে এর সাথে গুণ করলে প্লাস হয়ে যাবে, প্লাস 2 ইন্টু 2t -3, আর প্লাস 3 ইন্টু 3t -5 ইকুয়ালস টু 0। এখান থেকে সমাধান করে আমরা টি এর মানটা বের করব। টি প্লাস 1 4t -6 প্লাস 9t -15 ইকুয়ালস টু 0। তো এখান থেকে দেখা যায় যে টি এর মানটা কত আসে। এখানে টি 45, আর এখানে 9, 5 আর 9 হচ্ছে 14t, আর এগুলো মাইনাস করলে আমরা পাচ্ছি 21, তার সঙ্গে আবার প্লাস 1 অর্থাৎ -20 ইকুয়ালস টু 0, -20 ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা পাচ্ছি কি যে টি ইকুয়ালস টু 20/14 অর্থাৎ 10/7, 10/7। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে এম যে বিন্দুটা ছিল সেই বিন্দুটা আমরা বার করব। তাহলে এম বিন্দু ছিল কি -t প্লাস 1, -t+1 2t 3t -1, এখানে আমরা টি এর জায়গায় বসাবো। তাহলে আমরা পাচ্ছি কি যে -10/7 প্লাস 1, তারপরে ছিল 2t অর্থাৎ 20/7, তারপরে ছিল 3t -1, 3 ইন্টু 10/7 -1, এটা 2 ইন্টু 10/7 হয়ে যাচ্ছে এটা, বা এম এখানে আমরা একবারে করব মাইনাস, এখানে 30 -7 অর্থাৎ 23/7। তাহলে এবার আমরা পি এবং এম এর দূরত্ব বের করব। পি এবং এম এর দূরত্ব, পি এমটা আমরা বার করব। পি এম দুটো বিন্দুর দূরত্বের যে ফর্মুলা, এখানে 2 ছিল, পিটা ছিল 2 3 4, ফলে 2 মাইনাস এটা হবে, ফলে 3/7 স্কোয়ার প্লাস 3 মাইনাস 20/7 স্কোয়ার প্লাস 4 মাইনাস 23/7 এর স্কোয়ার। পি এর স্থানাঙ্ক থেকে এম এর স্থানাঙ্কগুলো মাইনাস করে তাদের স্কোয়ার করে যোগফল করে আবার বর্গমূল। তো এখানে আমরা করে নেব কি, সরলটা করব। এখানে 14 প্লাস 3 17/7, একবার এখানে আমরা বসিয়ে দেব 289/49 হয়ে যাবে এটা। এখানে 21 থেকে 20 বাদ যাচ্ছে, ফলে 1/49 পাওয়া যাবে। আর এখানে 28 থেকে 23 বাদ অর্থাৎ 5 থাকবে উপরে, 25/49। তো এরকম পাওয়া যাচ্ছে
তো এবার আমরা এটাকে আমরা একটু সরল করে নেব। তো সরল করে এখানে আমরা যেটা পাচ্ছি, এটা নিচেই তো 49 থাকছে, আর উপরের এটা যোগ করলে এটা 290, 315। তো এটা একটু 7 দিয়ে কাটাকুটি হয়ে যাবে, 7 দিয়ে কাটছে, এটা 7 দিয়ে কাটাকুটি করে এটা 7 4 28, 7 4 28, 3 7 5 35/7। তো এখানে তাহলে উপরটা হয়ে যাচ্ছে 3√5, উপরটা হচ্ছে কত 3√5, আর নিচেরটা √7 একক। তো এটা এখানে অ্যান্সার আছে। তো 4 দাগের তিনের যেটা, এর সঙ্গে আরও পার্ট ছিল কি, যে অতঃপর এর সঙ্গে আরও কিছুটা ছিল, অতঃপর ওই লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক এবং এর সমীকরণ, অর্থাৎ লম্বের সমীকরণ। তো পাদবিন্দু বলতে এম বিন্দুটা, এটা কিন্তু বেরিয়ে গিয়েছিল। পাদবিন্দুর স্থানাঙ্ক এটা যেটা এম বেরিয়েছিল সেটা পাদবিন্দু, অর্থাৎ লম্বের পাদবিন্দু, এটা লম্বের যে লম্বটা টানা হয়েছিল তার পাদবিন্দু। তো সেটা আমরা বের করেছি, এটা -3/7 ছিল, তারপর ছিল 20/7, 23/7, এটা আমরা বের করেছিলাম। তো এবার সেই লম্বটার সমীকরণ, এখানে ফিগারটা আমরা আর একবার ড্র করে নিই। এখানে ছিল পি ছিল এটা 2 3 4, 2 3 4, আর এখানে লম্বের পাদবিন্দু অর্থাৎ এমটা বেরিয়েছিল, এমটা এখানে বেরিয়েছিল কত, এইটা, এই যে -3/7, 20/7 আর 23/7। তাহলে এখান থেকে আমরা পিএম এর সমীকরণটা আমরা পেয়ে যাব। এটা আমরা 2 বিন্দু আকারে সমীকরণটা আমরা বার করতে পারি, 2 বিন্দু আকারে। তো পিএম এর সমীকরণ, আর অন্যভাবে পিএম এর দিক অনুপাতগুলো বের করেও করতে পারি। পিএম এর সমীকরণ যেটা আমরা সূত্র জানি, x - x1 y - y1 ইকুয়ালস টু z - z1, বাই নিচে থাকে x2 - x1 y2 - y1 z2 - z1। এই ফর্মে আমরা সমীকরণটা বের করে নেব। তাহলে আমরা পাচ্ছি যে x - 2 ইকুয়ালস টু y - 3 ইকুয়ালস টু z - 4, আর নিচেরগুলো লিখব। এটা 2 মাইনাস এটাও করা যাবে, বা এটা -2ও করা যেতে পারে। 3 - 7/2, 20/7 - 3, 23/7 - 4। এবার এটাকে একটু সরল করে নিলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে x - 2, এখানে আমরা পাচ্ছি -17 পাবো, এখানে -17/7, y - 3 এখানে পাবো -1/7, এখানে z - 4 এখানে পাবো -5/7। তো মাইনাসগুলো আমরা প্রত্যেকটা থেকে ক্যান্সেল করে দেব, এবং 7গুলো এগুলো আমরা ক্যান্সেল করে দেব। -1/7 প্রত্যেকটা থেকে আমরা ক্যান্সেল করে দেব। তাহলে 17 ইকুয়ালস টু y/3/1 ইকুয়ালস টু z - 4/5। প্রত্যেকটাকে থেকে -1/7 কমন নিয়ে এটা কেটে যাবে, -1/7গুলো তিনটেতেই আছে, এটা ক্যান্সেল হয়ে যাবে। তো এটা হচ্ছে লম্বের সমীকরণ বা পিএম এর সমীকরণ। এরপর 4 দাগে 3 অথবা অংশে যেটা আছে, x সমান y - 1/2 z - 2/3 সরলরেখার সাপেক্ষে 163 বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। প্রতিবিম্বটি এবং বিন্দুটির মধ্য দিয়ে যে সরলরেখা যায় তার সমীকরণ নির্ণয় করো। তো
এটা সংসদ নমুনা প্রশ্ন 4-এর দাগের 3 যেটা, সেটা সেম প্রশ্ন ছিল, সুতরাং ওখানে দেখে নিলেই হবে। এটা আমি আর নতুন করে কিন্তু সমাধান করব না। তো এখানে আমি একবারে চলে যাব নাম্বার 5, 5-এর দাগের প্রবলেম। এখানে মান নির্ণয় করো। নির্দিষ্ট সমাকল আছে 0 to 1 π/2 মাইনাস cos ইনভার্স 2x বাই 1 প্লাস x এর স্কোয়ার। তো এই ইন্টিগ্রেশনটা আমরা করব এখানে 5-এর দাগের 1, 5-এর 1 যেটা আছে, ইন্টিগ্রেশন 0 to 1 π/2 মাইনাস cos ইনভার্স 2x বাই 1 প্লাস x এর স্কোয়ার dx। তো এই ইন্টিগ্রেশনটা আমাদের পারফর্ম করতে হবে। তো 0 to 1 এটা π/2 মাইনাস cos ইনভার্স, এটা আমরা জানি যে সাইন ইনভার্স হয়, সাইন ইনভার্স হয়ে যাবে 2x বাই 1 প্লাস x এর স্কোয়ার, 2x বাই 1 প্লাস x এর স্কোয়ার ইন্টু dx। আমরা সূত্র জানি ইনভার্সের, যে সাইন ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়ালস টু π/2। এই ফর্মুলা আছে, ফলে সাইন ইনভার্স x সমান π/2 মাইনাস cos ইনভার্স x। তো এখান থেকে এবার আমরা সমাধানটা করব। তো এখানে আমরা পরিবর্ত পদ্ধতি করতে পারি, বা একেবারে আমরা করতে পারি যে এটা হচ্ছে 2 tan ইনভার্সের ফর্মুলা। 0 to 1 এটা হয়ে যাবে 2 tan ইনভার্স x dx। তো এবার এটাকে আমরা তাহলে 2 tan ইনভার্স x যেহেতু আছে, আমাদের tan ইনভার্স x এর আমরা আংশিক সমাকল দ্বারা এটাকে সমাধান করতে হবে। তো আমরা tan ইনভার্স x এর আংশিক সমাকলটা আগে করে নেব ধ্রুবক ছাড়া। tan ইনভার্স x কে প্রথম অপেক্ষক এবং 1 কে দ্বিতীয় অপেক্ষক ধরব। তো প্রথম অপেক্ষকের ডেরিভেটিভ অর্থাৎ 1/1 প্লাস x স্কোয়ার, আর দ্বিতীয় অপেক্ষকের ইন্টিগ্রেশন অর্থাৎ x dx এখানে আংশিক সমাকল করা হলো। তাহলে এখানে আমরা পাবো x ইন্টু tan ইনভার্স x। এখানে এবার একটা হাফ করে নিয়ে এটাকে আমরা করব 2x বাই 1 প্লাস x স্কোয়ার dx। তাহলে এখানে x ইন্টু tan ইনভার্স x, আর এটা যেহেতু হরের ডেরিভেটিভ লব, সেই জন্য এটা হবে 1/2 আছে, এটা লগ হর হয়ে যাবে, যেহেতু হরের ডেরিভেটিভ হচ্ছে লব। তো এইটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই এটা আংশিক সমাকলের সাহায্যে আমরা করলাম। এবার তাহলে প্রদত্ত যে সমাকল আছে অর্থাৎ এটাকে আমরা বের করব। তাহলে প্রদত্ত সমাকল এখানে একটা 2 ছিল, 2টাকে আমরা বাইরে লিখে বাকিটার মান বসাবো। তাহলে 2 ইন্টু এখানে হবে x ইন্টু tan ইনভার্স x মাইনাস হাফ লগ 1 প্লাস x স্কোয়ার, এবং লিমিট হচ্ছে 0 থেকে 1। তো এবার আমরা আপার লিমিট বসাবো, প্রথমে আপার লিমিটটা বসাবো। তাহলে এখানে 1 ইন্টু এখানে হচ্ছে tan ইনভার্স 1 মাইনাস 1/2 লগ 1 প্লাস 1। তো প্রথমে এটা পাওয়া গেল, এটা আপার লিমিট বসি, আপার লিমিটটা বসালে এটা হচ্ছে, এবার লোয়ার লিমিট 0 বসাবো। লোয়ার লিমিট 0 বসালে আমরা কি পাবো, এটাতে 0 হয়ে যাবে 0, আর এখানে মাইনাস 1/2 লগ, এখানে x স্কোয়ারের জায়গায় 0 বসালে এখানে থাকবে লগ 1। তাহলে লিমিট বসে গেল। তো এবার যেটা আমরা পাচ্ছি 2 ইন্টু এখানে পাবো π/4
মাইনাস 1/2 ইন্টু লগ 2, আর এখানে লগ 1টা যেহেতু 0, এই পুরোটা হয়ে যাচ্ছে এটা 0। তো এবার এটা একটা 1/2 কমন করে দিই, 1/2 কমন, তাহলে π/2 মাইনাস লগ 2, এখানে 2 1/2 এটা কাটবে, ফলে আমরা পাচ্ছি π/2 মাইনাস অফ লগ 2। তো এটা হচ্ছে এর অ্যান্সার, এটাই এর অ্যান্সার। এরপর 5-1 অথবা অংশে যেটা দেওয়া আছে, এখানে ইন্টিগ্রেশন আছে আলফা টু বিটা ডিএক্স বাই রুট এক্স মাইনাস আলফা ইন্টু বিটা মাইনাস এক্স। তো এটাকে আমরা সমাকলন করব, অথবা যেটা আছে ইন্টিগ্রেশন ছিল আলফা টু বিটা ডিএক্স ডিভাইডেড বাই আছে এক্স মাইনাস আলফা ইন্টু বিটা মাইনাস এক্স। তো এখানে আমরা যেহেতু এটা রুটের মধ্যে এটা গুণ আকারে আছে দুটো উৎপাদক, তো এই দুটোর যে কোনো একটাকে আমরা জেড স্কোয়ার ধরবো, এটা ইকুয়ালস টু ধরি জেড স্কোয়ার, তাহলে ডিএক্স ইকুয়ালস টু পাওয়া যাবে 2z ডিজেড, আর এখানে লিমিটটা আমরা চেঞ্জ করব, লিমিটটা এখানে চেঞ্জ করব, তাহলে আমরা পাবো এক্স জেড, এখানে বিটা বসালে বিটা মাইনাস আলফা, সরি এক্সের লিমিটটা বিটা বসালে জেডটাকে পাবো রুট বিটা মাইনাস আলফা, আর এটা আলফা বসালে এটা হয়ে যাবে 0। এক্স যখন বিটা, বিটা মাইনাস আলফা, জেড স্কোয়ার আছে, জেড বের করলে রুট বিটা মাইনাস আলফা হবে, আর আলফা 0। তাহলে এখানে এই ইন্টিগ্রেশনটা আমাদের চেঞ্জ হয়ে এটা হচ্ছে 0 থেকে রুট বিটা মাইনাস আলফা, এখানে 2z ডিজেড, এক্স মাইনাস আলফা এটা জেড স্কোয়ার ধরা আছে, এটা হচ্ছে জেড স্কোয়ার বিটা মাইনাস এক্স, এখান থেকে পাওয়া যাবে, এখান থেকে এক্স বের করলে জেড স্কোয়ার প্লাস আলফা, জেড স্কোয়ার প্লাস আলফা ইকুয়ালস টু 0 টু রুট বিটা মাইনাস আলফা টুয়াইস জেড, এখানে জেড স্কোয়ার ছিল ফলে জেড বাইরে চলে আসবে, আর এখানে পাবো বিটা মাইনাস আলফা মাইনাস জেড স্কোয়ার। তো এখানে জেডটা ক্যান্সেল হয়ে গেল, জেডটা এখানে ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে পাচ্ছি আমরা 0 টু রুট বিটা মাইনাস আলফা 2 বাই, আমরা এই বিটা মাইনাস আলফাটাকে ধরি এ স্কোয়ার জেড স্কোয়ার, এখানে বিটা মাইনাস আলফাটা হচ্ছে এ স্কোয়ার। তো এখানে তাহলে ইন্টিগ্রেশন এবার কমপ্লিট হয়ে যাবে, এখানে 2টা বাইরে আসবে, 0 টু রুট বিটা মাইনাস আলফা, একটা ডিজেড থাকবে, এগুলোতে একটা ডিজেড থাকবে, তাহলে ডিজেড বাই রুট এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো এখানে 2, তাহলে এটা সাইন ইনভার্সের ফর্মুলা, আমরা জানি এটা সাইন ইনভার্সের ফর্মুলা, সাইন ইনভার্স এটা হয় জেড বাই এ, জেড বাই এ। তাহলে ইন্টিগ্রেশন এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এটা 0 থেকে বিটা মাইনাস আলফা, অর্থাৎ 0 থেকে এটা এ ছিল, 0 থেকে এটা এ, রুট বিটা মাইনাস আলফা এটা ছিল এ, বিটা মাইনাস আলফা। তো রুট বিটা মাইনাস আলফা এটা আমরা
চেঞ্জ করে দিই, 2z/a 0 থেকে রুট বিটা মাইনাস আলফা, এখান থেকে আমরা a পাচ্ছি। এবার আমরা লিমিটটা বসাই, তাহলে 2 sin ইনভার্স a/a আপার লিমিটের জন্য, আর sin ইনভার্স 0/a এটা লোয়ার লিমিটের জন্য। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 2, এখানে sin ইনভার্স 1 আর এটা sin ইনভার্স 0। তাহলে হচ্ছে 2 ইন্টু এটা হচ্ছে π/2 মাইনাস 0 ইকুয়ালস টু হচ্ছে এটা 2 দিয়ে গুণ করে দিলে পাওয়া যাবে শুদ্ধ পাই। তো এটাই হচ্ছে এর অ্যান্সার। এরপর 5-এর দাগের 2-এর যেটা আছে, 5-এর দাগের 2, এটা একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, ইন্টিগ্রেশন। তো সেটা আছে x ইন্টু 4 মাইনাস এক্স বাই 4 প্লাস এক্স ডিএক্স। তো এটা আমরা করব, এটা লব আর হরকে 4 প্লাস এক্স দিয়ে রুটের মধ্যে 4 মাইনাস এক্স দিয়ে উপর নিচে গুণ করব। রুটের মধ্যে লব ও হরকে 4 মাইনাস এক্স দ্বারা আমরা গুণ করব। প্রবলেমটা একটু লেন্দি আছে, তাহলে এখানে আমরা পেলাম 4 মাইনাস এক্সের হোল স্কোয়ার, আর নিচে এ প্লাস বি এ মাইনাস বি হবে, ফলে এটা 16 মাইনাস এক্সের স্কোয়ার। তাহলে এক্স উপরে যেহেতু রুটের মধ্যে স্কোয়ার আছে, এটা রুটের বাইরে চলে আসবে, আর নিচের রুটটা কিন্তু থাকবে। এবার এটাকে আমরা দুটো পার্টে ভেঙে ইন্টিগ্রেশনটা করব। এক্স দিয়ে গুণ করব, তাহলে 4x মাইনাস এক্স স্কোয়ার বাই রুট 16 মাইনাস এক্সের স্কোয়ার ডিএক্স। এবার এটাকে দুটো ইন্টিগ্রেশনে আমরা ভাঙবো। একটা হচ্ছে 4x বাই রুট 16 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, আর একটা পার্ট হচ্ছে এক্স স্কোয়ার বাই রুট 16 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এই দুটো ইন্টিগ্রেশনকে আমাদের এবার পারফর্ম করতে হবে। তো আমরা এটাকে দুটো পার্টে করি। প্রথমে ধরি I1, যেটা এই 4x বাই 16 দুটো পার্টে করে ছোট ছোট করে করলে পরে আমরা দুটোকে একসঙ্গে করে দেব। এটাকে করতে হলে এটাকে আমরা একটা প্রতিস্থাপন করব, ধরি এটা হচ্ছে টি স্কোয়ার, তাহলে মাইনাস 2x ডিএক্স ইকুয়ালস টু 2t ইন্টু ডিটি। তো 2 এখানে ক্যান্সেল হবে, ফলে এক্স ডিএক্সের জায়গায় এটা বসবে মাইনাস টি ইন্টু ডিটি। তো এখানে আমরা প্রতিস্থাপনটা করব, 4 এখানে বাইরে করে দিই, তাহলে মাইনাস টি ডিটি, আর নিচেরটা তো টি স্কোয়ার ধরা ছিল, ফলে নিচেরটা হয়ে যাবে টি। তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস 4 ইন্টু ডিটি, অর্থাৎ মাইনাস 4t প্লাস আমরা এখানে একটা ধ্রুবক ধরি c1। তো এখানে আমরা পাচ্ছি তাহলে মাইনাস 4t হচ্ছে এখানে রুট 16 মাইনাস এক্স স্কোয়ার, আর এটা প্লাস c1। এরপর আমরা দ্বিতীয় পার্ট যেটা ছিল এর, এই যে পার্টটা, এই পার্টটা আমরা ইন্টিগ্রেশন করব। I2 ধরি ওটাকে, I2 ইকুয়ালস টু এক্সের স্কোয়ার বাই 16 মাইনাস এক্সের স্কোয়ার। এটাকে মাইনাস সমেত ধরি, তাহলে সুবিধা হবে, I2টা মাইনাস সমেত। তো এখানে আমরা একটা 16 প্লাস মাইনাস করব,
16 একটা প্লাস মাইনাস করে দেব। এবার এখানে আবার এটাকে দুটো পার্টে ভাঙবো। একটা হচ্ছে 16 মাইনাস এক্স স্কোয়ার বাই রুট 16 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস এখানে হচ্ছে 16 বাইরে থাকবে রুট 16 মাইনাস এক্স স্কোয়ার। তো এটাকে আমরা লিখতে পারি রুট 16 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, আর এটা 16 ডিএক্স বাই রুট 16 মাইনাস এক্স স্কোয়ার। তো এটাকে আমরা লিখব 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, আর এখানে 16 ডিএক্স বাই রুট 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এই দুটোই কিন্তু এখানে আমরা ফর্মুলা জানি। এটা হচ্ছে রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের যে ফর্মুলা, এক্স ইন্টু 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এখানে থাকে এ স্কোয়ার বাই 2 অর্থাৎ 4 স্কোয়ার বাই 2 4 স্কোয়ার বাই 2 ইন্টু এটা নিচেই থাকলে যেটা হয় এর ফর্মুলাটা দেখবে সাইন ইনভার্স এক্স বাই এ। তো এটা হচ্ছে প্রথমটার ইন্টিগ্রেশন, মাইনাস এখানে আবার পাবো 16 মাইনাস 16 এটা সাইন ইনভার্স এক্স বাই এ অর্থাৎ এক্স বাই 4, আর একটা ধ্রুবক চাই C2। তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স রুট 16 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এখানে হচ্ছে 8 হয়ে যাবে, আর এখানে মাইনাস 16, ফলে এটা মাইনাস 24 সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ অর্থাৎ এক্স বাই 4 প্লাস C2। তাহলে I2 পাচ্ছে এটা, সরি এখানে একটু ভুল আছে, এটা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা প্লাস আসবে, এটা প্লাস হবে এক্স ইন্টু রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2, ফলে এখানে আসবে এটা হচ্ছে 16 বাই 2 8, আর এখানে মাইনাস 16 আছে, ফলে এটা হয়ে যাবে, এটা হবে 8 সাইন ইনভার্স এক্স বাই এ। তো এবার আমরা অ্যান্সার করব। তাহলে প্রদত্ত যে সমাকল এটা সমান হচ্ছে I1 প্লাস I2। তো I1 যেটা বেরিয়েছিল আমাদের, I1টা ছিল -4 ইন্টু 16 মাইনাস এক্স স্কোয়ার, আর I2 যেটা বেরোলো I2 এটা বেরোলো মাইনাস সমেত ধরা ছিল, ফলে এটা এক্স 16 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 8 সাইন ইনভার্স এক্স বাই 4 প্লাস C2। এখানে একটা প্লাস C1 হবে, প্লাস C1। এবার এই C1 এবং C2টাকে মিলে আমরা একটা গোটা C1 করে দেব। তো এই দুটো আমরা এক কাছে করি, -4 16 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8 সাইন ইনভার্স এক্স বাই 4 প্লাস সি হচ্ছে এখানে C1 প্লাস C2, C সমান C1 প্লাস C2। তো এই দুটো থেকে আমরা রুট 16 মাইনাস এক্স স্কোয়ারকে কমন করতে পারি, এবং 2 লসাগু করলে এখানে আমরা পাবো এক্স মাইনাস 8 বাই 2 ইন্টু 16 মাইনাস এক্স স্কোয়ার।
এখানে এটা কমন গিয়ে লসাগু করে সরল করলে এই জিনিসটা আসবে 8 সাইন ইনভার্স x/4 প্লাস সি। তো এখানে অ্যান্সারে কস ইনভার্স আছে, তো কস ইনভার্স করলে এটা প্লাস দিয়ে আসবে, সাইন ইনভার্স দিয়ে করলে এখানে কস ইনভার্সে চেঞ্জ করা যাবে, এটা π/2 মাইনাস কস ইনভার্স করলে মাইনাস মাইনাসে আবার প্লাস কস ইনভার্স এটা আসবে। এই উত্তর দুটো কিন্তু সেম, এটা সেম অ্যান্সার। এখানে কস ইনভার্স দিয়ে করলে এখানে প্লাস দিয়ে আসবে। তো প্রবলেমটা বড্ড লেন্দি ছিল। পর এর অথবা অংশে আবার একটা ইন্টিগ্রেশন আছে, অথবা অংশে এটা অবশ্যই একটু ছোট আছে। এই ইন্টিগ্রেশনটা আছে, তো এখানে আমরা করব কি, এটা উপরে একটা 1 প্লাস আর মাইনাস করব, প্লাস মাইনাস এখানে 1 প্লাস মাইনাস করে দেব। এবার এটাকে আমরা ভেঙে দুটো ইন্টিগ্রেশনে চেঞ্জ করব। এই দুটো ইন্টিগ্রেশনে এটা চেঞ্জ হয়ে গেল। তো এটা আবার হচ্ছে dx বাই একটা কাটাকুটি হয়ে যাবে, ফলে নিচে শুধু 1 প্লাস লগ এক্সটাই থাকছে, আর এখানে যেটা থাকছে dx বাই 1 প্লাস লগ এক্সের হোল স্কোয়ার। এটাকে আমরা আংশিক সমাকল করব। আংশিক সমাকল করার জন্য এটা 1/1 প্লাস লগ এক্স, এটাকে আমরা বাইরে ধরব, ইন্টু 1 dx মাইনাস, এবার বাইরে যেটা আছে এর ডেরিভেটিভ, আংশিক সমাকল তোমরা জানো 1/log x এর ডেরিভেটিভ ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 dx, এই গোটাটা আবার ইন্টিগ্রেশন হবে। তো এখানে আমরা পাবো x/1 প্লাস লগ এক্স মাইনাস, এখানে এবার ডেরিভেটিভটা আমাদের করতে হবে। তো এখানে আর একটা অবশ্য লিখতে বাকি আছে, এই পার্টটা ছিল এখানে, এটা লেখা হয়নি, dx বাই 1 প্লাস লগ এক্সের হোল স্কোয়ার, এই পার্টটা এখানে ছিল এটা। তো এখানে আমাদের 1/1 প্লাস লগ এক্সের ডেরিভেটিভ করব। তো ডেরিভেটিভটা কীভাবে করব, এখানে পাওয়ারে তুলে নেব, এটা লগ এক্সের পাওয়ার -1, এইটার ডেরিভেটিভ। তো পাওয়ার যেহেতু আছে মাইনাস, এটা সামনে আসবে এবং পাওয়ার 1 কম হয়ে যাবে, আর সঙ্গে আবার 1 প্লাস লগ এক্সের ডেরিভেটিভ, 1 প্লাস লগ এক্সের ডেরিভেটিভ অর্থাৎ 1/x, এটা একটা গুণ আসবে। তাহলে এখানে আমরা পাবো কি, যে মাইনাস এটা আবার নিচে গিয়ে প্লাস হবে, তাহলে -1/x ইন্টু 1 প্লাস লগ এক্স স্কোয়ার, আর এখানে 1 এর ইন্টিগ্রেশন, এটা হচ্ছে ডেরিভেটিভটা, আর 1 এর ইন্টিগ্রেশন এখানে হচ্ছে x, মাইনাস আছে আবার এইটা, এটা ছিল ডেরিভেটিভটা, মাইনাস এটা আছে dx বাই 1 প্লাস লগ এক্স স্কোয়ার। তো এখানে এক্সটা ক্যান্সেল হবে, তাহলে এখানে আমরা পাচ্ছি x/1 প্লাস লগ এক্স, এখানে মাইনাস মাইনাস প্লাস হবে, এখানে একটা dx থাকবে, dx বাই 1 প্লাস লগ এক্সের স্কোয়ার, আর এখানে মাইনাস dx বাই 1 প্লাস লগ এক্সের স্কোয়ার।
তো এখানে একটা ইন্টিগ্রেশন যেহেতু আমরা কমপ্লিট করে নিয়েছি, এখানে আমরা একটা সি বসিয়ে নেব, না হলে সি কিন্তু আর পাওয়া যাবে না। এটাকে আমরা একটা সি যোগ করব। তো এই দুটো সেম আছে, এই দুটো সেম আছে, এটা ক্যান্সেল হয়ে যাবে। ফলে এখানে আমরা পাচ্ছি এক্স বাই 1 প্লাস লগ এক্স প্লাস সি। তো এটা হচ্ছে অ্যান্সার, এক্স বাই 1 প্লাস লগ এক্স প্লাস সি। এরপর 3 দাগে যেটা আছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4y এবং ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, এই অধিবৃত্ত দুটির মধ্যবর্তী ক্ষেত্রের ক্ষেত্রফলের মান 5 1/3, 5 পূর্ণ 1/3, 1/3, 5 পূর্ণ 1/3। তো এটা তাহলে এটা হচ্ছে 5 দাগের 3। প্রচণ্ড ঠান্ডা, তোমাদের ওদিকে ঠান্ডা কেমন? ঠান্ডায় তো আমি কাজই করতে পারছি না, রাতে এই যে কাঁপছি। এটা দুটো অধিবৃত্ত দেওয়া আছে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4y আর ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x। এই দুটো অধিবৃত্ত এখানে দেওয়া আছে। তো এই দুটো অধিবৃত্তের আমরা ছবি আঁকবো। এটা ক্ষেত্রফলের অঙ্ক, কিন্তু ছবি আঁকতেই হবে। তো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, এই যে দ্বিতীয়টা, এর যে গ্রাফ, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax আকার। এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এখানে a এর জায়গায় 1 আছে। আর এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4y, তার গ্রাফ হবে এরকম। এটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4y, এটা। আর এটা হচ্ছে এটা। এখানে অক্ষগুলোর নাম যথাযথ দিতে হবে, এক্স ড্যাশ। তো এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে ছেদবিন্দু আছে, এই ছেদবিন্দু পি, এটাকে আমাদের বের করতে হবে। তো এই দুটোকে আমরা আগে সমাধান করে ওই ছেদবিন্দুটা বার করব। তো সমাধান করার জন্য আমরা কি করি, এটাকে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, এটা একটা আছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4y 1 নম্বর, আর ওয়াই স্কোয়ার আছে 4x 2 নম্বর এটা। তো 1 নম্বরটা আমরা স্কোয়ার করে দিই। 1 নম্বরটাকে যদি স্কোয়ার করি, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু হচ্ছে 4y স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 16y স্কোয়ার ইকুয়ালস টু 16 ইন্টু 4x ইকুয়ালস টু 64x। তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 64x ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা পাবো এক্স ইন্টু এক্স কিউব মাইনাস 64 ইকুয়ালস টু 0। তাহলে এখানে এক্স ইকুয়ালস টু 0 একটা পাবো, আর এক্স কিউব মাইনাস 64, এটা 0, মানে এক্স ইকুয়ালস টু 4 পাবো। তো এক্স ইকুয়াল টু 0 হলে, এক্স ইকুয়াল টু 0 হলে আমরা 1 নম্বর থেকে পেয়ে যাব ওয়াই ইকুয়ালস টু 0। 1 বা 2, দুটো থেকে আমরা ওয়াই ইকুয়ালস টু 0 পাবো। আর এক্স সমান যদি 4a হয়, এক্স সমান 4a, এইটা হলে আমরা, সরি 4a না 4, এটা এ তো নেই, 4 হলে আমরা 2 থেকে পাবো। 2 থেকে এক্স সমান যদি 4 হয়, তো আমরা পাবো 1 নম্বর থেকেই করি, 1 নম্বর থেকে করব। 1 নম্বর ইমপ্লাই ওয়াই ইকুয়ালস টু 4। এক্স যদি 4 হয়, তাহলে এই যে 1 নম্বর এখানে 16 হবে, 16 ইকুয়ালস টু 4y, 16 ইকুয়ালস টু 4y, ফলে y ইকুয়ালস টু 4 আসবে। তাহলে এখানে আমরা দুটো ছেদবিন্দু পাচ্ছি।
x সমান 0 হলে y সমান 0 এবং x সমান 4 হলে y সমান 4। তাহলে ছেদবিন্দু একটা হচ্ছে 0 0 অর্থাৎ মূল বিন্দু আর 4,4। এবার এখানে ছবিতে দেখা যাক এইটা হচ্ছে 0,0তে ছেদ করে আছে একটা। তাহলে এইখানটা আমরা যদি পি বিন্দু ধরি তাহলে পিটা আমরা পাচ্ছি 4,4। এবার এখান থেকে একটা লম্ব টানবো পি এম। তাহলে এটা যেহেতু 4,4 তাহলে এই এম বিন্দুটা হবে 4,0। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটার ক্ষেত্রফলটাকে বের করা। তো চিহ্নিত অঞ্চলের এবার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব, বা চিহ্নিত অংশের ক্ষেত্রফল। তো এখানে এক্স এর লিমিট হবে 0 to 4। এবার এই যে জায়গাটা আছে এই জায়গাটা আমরা কি করে পাবো? এই যে প্রথম অধিবৃত্ত, এই যে দ্বিতীয় অধিবৃত্ত, এটা y² = 4x, এই জায়গাটা এই টোটালটা বার করব এবং নিচের এই যে সাদা অংশ এটা আমরা মাইনাস করলে এই চিহ্নিত অঞ্চলটার আমরা ক্ষেত্রফল পাবো। তো এখানে আমরা একটু লিখি জিনিসটা, এখানে আর দুটো নাম এখানে দিয়ে দিই, মনে করি এটা হচ্ছে এ আর এখানে হচ্ছে বি। তো চিহ্নিত অংশের ক্ষেত্রফল এটা সমান হবে, আমরা লিখি যে ও বি পি এম ও, এই অংশের ক্ষেত্রফল মাইনাস ও এ পি এম ও, এই অংশের ক্ষেত্রফল। ছবিতে আর একবার দেখা যাক এটা, আমরা ও বি পি এম ও এই অঞ্চলটা অর্থাৎ এই গোটা জায়গাটার ক্ষেত্রফল বের করব। ও বি পি এম ও অর্থাৎ এক্স অক্ষ পি এম এবং এই যে অধিবৃত্ত y² = 4x, এই জায়গা দ্বারা সীমাবদ্ধ অংশ, আর এই যে নিচের সাদা অংশ একে বলছি ও এ পি এম ও, এই অংশের ক্ষেত্রফলটা মাইনাস করলেই এই চিহ্নিত অংশের ক্ষেত্রফল পাওয়া যাবে। তো এবার এটাকে আমরা ইন্টিগ্রেশনের সাহায্যে ক্ষেত্রফল বের করব। দুটোর লিমিট ছিল 0 থেকে 4y dx। তো এটার ক্ষেত্রে ও বি পি এম ও, এই যে ও বি পি এম ও এই অংশের জন্য অধিবৃত্ত হচ্ছে y² = 4x। তো এখানে y dx হবে, যেখানে y² হচ্ছে 4x মাইনাস 0 to 4y dx। এটা হচ্ছে নিচের যে অধিবৃত্ত আছে এইটা ও এ পি এম ও, এই অংশের জন্য আমার এই অধিবৃত্ত আছে অর্থাৎ x² = 4y, x² = 4y, এখানে x² = 4y। তো এই ইন্টিগ্রেশন দুটো এবার কমপ্লিট করলে আমাদের অ্যান্সার চলে আসবে। শেষ লাইনটা আমি আর একবার এখানে লিখে নিয়েছি, এটা ছিল লাস্ট লাইন। তো এখানে আমরা এবার y হচ্ছে এখানে বসালে √4x dx মাইনাস, এখানে আমরা y পাবো x² / 4 0 to 4। তো এখানে এটা 2 আর x⁴ এটা হচ্ছে 1/2 dx 0 to 4 লিমিট, মাইনাস এখানে 1/4 এটা বাইরে আসবে x² dx 0 to 4। এবার ইন্টিগ্রেশনগুলো আমরা কমপ্লিট করব। এটা 2 ইন্টু এখানে পাওয়ার 1 বেড়ে গিয়ে এটা 3/2 হবে এবং নিচেও এটা 3/2 একটা ভাগ হবে 0 to 4, মাইনাস 1/4 এখানে হবে x³/3 0 to 4। এবার লিমিটগুলো আমরা বসাবো, যেটা
3/2টা উল্টে উপরে 2-এর সাথে গুণ হবে 4/3, এখানে 4-এর পাওয়ার হবে 3/2 মাইনাস লোয়ার লিমিট বসালে এটা 0 মাইনাস 1/12 হবে 1/12, আর এটা 4³ মাইনাস 0 4/3 ইন্টু এটা 4 হচ্ছে 2 স্কোয়ার, ফলে এটা এখানে মান পাওয়া যাবে 8, 4 3/2 হচ্ছে 4 স্কোয়ার ইন্টু 3/2, সরি 2 স্কোয়ার, এটা তাহলে 2-এর কিউব থাকছে, ফলে 8, আর এখানে থাকছে 64/12, এখানে একটা 4 দিয়ে কাটবে, 4 16, এটা 3, তাহলে এটা এখানে হচ্ছে 32/3, আর এখানে 16/3, এখানে বর্গ এককটা লিখতে হবে, তাহলে এটা বিয়োগটা করলে এটা 16/3 বর্গ একক ইকুয়ালস টু 5 and 1/3 বর্গ একক। তো এটা হচ্ছে প্রমাণ করতে দেওয়া ছিল এটা। এর অথবা অংশ যেটা ছিল, এখানেও একটা ক্ষেত্রফলের প্রবলেম দেওয়া আছে, x² / a² প্লাস y² / b² সমান 1 উপবৃত্ত এবং x/a প্লাস y/b ইকুয়ালস টু 1 এই সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষুদ্রতর অঞ্চলের ক্ষেত্রফল। এই উপবৃত্ত এবং এই সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষুদ্রতর অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এটা হচ্ছে অথবা অংশ। তো আমাদের যে উপবৃত্ত একটা দেওয়া আছে, উপবৃত্তটা x/a প্লাস y/b ইকুয়ালস টু 1, আর সরল এটা দেওয়া আছে উপবৃত্ত, আর x/a প্লাস y/b সমান 1 সরল রেখা। তো এই হচ্ছে উপবৃত্ত। তো এই যে উপবৃত্ত, এখানে a বিন্দু, এটা হচ্ছে a0, আর এটা হচ্ছে b বিন্দু, এটা উপবৃত্ত যেখানে এখানে ছেদ করবে, এটা হচ্ছে 0b। এই দিকে থাকে -a0, আর এটা যদি b ড্যাশ বলি তাহলে এটা হয় 0, -b। এবার এই যে সরলরেখা, এটা ছেদিতাংশ আকার আছে, তো ছেদিতাংশ আকারে থাকলে সরলরেখাটা এটা a, 0 এবং 0, b বিন্দু দিয়ে যাবে। তো এই হচ্ছে সরলরেখাটা। তো আমাদের বলছে এই উপবৃত্ত এবং সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষুদ্রতর অংশ, তো এটা হচ্ছে ক্ষুদ্রতর অংশটা। তো এই জায়গাটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো এই জায়গাটার ক্ষেত্রফল কিভাবে আসবে? আমাদের এই যে প্রথম পাদে উপবৃত্তটার যে অংশ, সেখান থেকে এই ত্রিভুজটা মাইনাস করলেই ক্ষেত্রফল পাওয়া যাবে। চিহ্নিত অংশ, অংশের ক্ষেত্রফল, এটা সমান, এখানে একটা নাম দিয়ে দিই, এখানে পি নাম দিয়ে দিই, ক্ষেত্রফল সমান হচ্ছে ABPA অংশ, এত অংশের ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজ AOB এর ক্ষেত্রফল। এটা করলেই এর অ্যান্সার আসবে। তো এই অংশটা হচ্ছে, এটা হচ্ছে, সরি এখানে AO, এখানটা একটু ভুল হলো, এটা এই উপবৃত্তটার প্রথম পাদে যে অংশ আছে সেটা হচ্ছে OA, এই যে OA PB PBO ক্লোজ করে নিতে হবে, OA PBO এই অংশটার ক্ষেত্রফল। এটা যেহেতু বক্ররেখা দিয়ে আছে, এভাবে নামটা লিখতে হবে। তো
তো এই উপবৃত্তটার ক্ষেত্রফল এখানে আমাদের লিমিট যেটা আছে এখানে 0 to a, আর ত্রিভুজটার ক্ষেত্রেও 0 to a, তাহলে 0 to a y dx। তো এটার জন্য y পাবো আমরা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এইটা থেকে y বের করতে হবে, মাইনাস 0 টু এ ওয়াই ডিএক্স। তো এটা হচ্ছে ত্রিভুজটার জন্য, তো এটা আমরা সরলরেখা থেকে পাবো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। এখান থেকে আমরা y বের করব। তো এখান থেকে y যদি আমরা বের করি তাহলে আমরা পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা ডান দিকে পাঠাবো। তারপর এটা ডান দিকে পাঠাবো, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার পাবো। তো এখান থেকে আমরা ওয়াইটা কত পাবো, ইন্টু বি স্কোয়ার হবে একটা, তার রুট, এইটা পাবো ওয়াইয়ের ভ্যালু। এখান থেকে সহজেই করা যাবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারটাকে ডান সাইডে পাঠাতে হবে, তারপর বি স্কোয়ার গুণ করে বর্গমূল হবে ডিএক্স। তোমরা সাইডে বের করে দেখে নেবে এটা। আর এখান থেকে ওয়াইয়ের মান পাবো 1 মাইনাস এক্স বাই এ ইন্টু বি ডিএক্স। তো এটাতে এই বিটা এখানে বাইরে চলে আসবে, আর এ স্কোয়ারটা লসাগু হবে, ফলে একটা এ বাইরে আসবে। 0 টু এ এখানে হয়ে যাবে রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এ স্কোয়ার লসাগু করে এটা সরল করতে হবে। এখানে 1 বাই এ ইন্টু এ মাইনাস এক্স, আর বাইরে একটা বি ছিল, এটা বি হবে, লিমিট হবে 0 থেকে এ ইন্টু ডিএক্স। তো এর ইন্টিগ্রেশন ডাইরেক্ট ফর্মুলা এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ, মাইনাস এটা বি বাই এ, এখানে লিমিট হবে 0 থেকে এ লিমিট। এখানে ইন্টিগ্রেশন হবে এ এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 0 টু এ। ইন্টিগ্রেশন হয়ে গেছে, এবার লিমিটগুলো আমরা বসাবো। এখানে একটু দেখলে এ বসালে এটা 0 হয়ে যাচ্ছে, এ বসালে এটা 0, এখানে এ বসালে এখানে আমরা পাবো এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এ বাই এ মানে 1, এটা এ বসিয়ে পাওয়া যাচ্ছে। আর 0 বসালে কিন্তু এটা 0 হয়ে যাবে, দু জায়গাতে এটা 0 হয়ে যাবে। আর এখানে আমরা পাচ্ছি বি বাই এ, এখানে এ যদি বসায় তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2, আর 0 বসালে এটা 0 হয়ে যাবে। তাহলে এখানে মান বসে গেল। এবার বাকিটা হচ্ছে সরল। তো সরলটা এখানে কীভাবে হচ্ছে, বি বাই এ ইন্টু এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স 1 হচ্ছে পাই বাই 2 মাইনাস বি বাই এ, এটা সরলটা করে দিলে এটা এ স্কোয়ার বাই 2 পাওয়া যাবে। তো এখানে আমরা যেটা পাচ্ছি, এখানে উপরে একটা এ থাকবে, পাই এ বি বাই 4, পাই এ বি বাই 4 মাইনাস এখানে থাকছে এ বি বাই 2, এ বি বাই 2। তো এখানে এবার এ বি বাই 4 কমন করব, এ বি বাই 4 যদি কমন করে দিই তাহলে এখানে পাই থাকবে আর এখানে একটা 2 থাকবে, এত বর্গ একক। তো এটা হচ্ছে এর অ্যান্সার। 5 দাগে 4 যেটা আছে সমাধান করো, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। আর অথবা অংশে আর একটা আছে, তো প্রথমে আমরা প্রথমটাই করব, এটা 4 দাগে যেটা আছে 4, সমাধান ছিল এক্স স্কোয়ার ডিএক্স
সরি এক্স স্কোয়ার ডিওয়াই প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। তো এখানে আমরা ডিওয়াই ডিএক্সটা আগে বের করব। এক্স স্কোয়ার ডিওয়াই ইকুয়ালস টু মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ডিএক্স। তো এখান থেকে প্রথমে আমরা ডিওয়াই ডিএক্স বের করব। এটা হচ্ছে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই বাই এক্সের স্কোয়ার। তো এটা হচ্ছে হোমোজিনিয়াস ফর্ম। এটা হোমোজিনিয়াস ফর্মে থাকলে এটা হোমোজিনিয়াস কারণ উপরে পাওয়ারের যোগ, এখানে 1 1 2 2 হবে, এক্স ওয়াই মানে পাওয়ার দুটো যোগ 2, এখানে ওয়াই স্কোয়ার মানে পাওয়ার 2 এবং নিচে হচ্ছে পাওয়ার 2। তো এই টাইপের হোমোজিনিয়াসগুলোতে আমাদের এটাতে ওয়াই সমান ভি এক্স পুট করতে হবে। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ভি ডেরিভেটিভ করব, প্রথমটা ইন্টু দ্বিতীয়টার ডেরিভেটিভ, এরপর দ্বিতীয়টা ইন্টু প্রথমটার ডেরিভেটিভ। তো এবার এই প্রতিস্থাপন এখানে আমরা বসাবো, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকুয়ালস টু মাইনাস, এখানে ওয়াই এর জায়গায় ভি এক্স পুট হবে, আর নিচে ছিল এক্সের স্কোয়ার। তাহলে এখানে আমরা পাবো ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, এখানে এক্স একটা উপরে কমন আসবে, ফলে ভি এক্স স্কোয়ার 1 প্লাস ভি বাই এক্সের স্কোয়ার। এক্সের স্কোয়ারটা এখানে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা যেটা পাচ্ছি এখানে এক্স ডিভি ডিএক্স ইকুয়ালস টু, এই ভিটা ডান সাইড যাবে, মাইনাস ভি স্কোয়ার মাইনাস ভি। তো এটা আমরা পাচ্ছি। তাহলে এক্স ইন্টু ডিভি ডিএক্স এখানে হয়ে যাচ্ছে এটা মাইনাস ভি স্কোয়ার, মাইনাসটা কমন করে দেব, প্লাস 2v। তাহলে আমরা লাস্ট যেটা পেয়েছি এটা এখান থেকে আমরা আবার করব। তো এখানে পাচ্ছি ডিভি বাই ভি স্কোয়ার প্লাস 2v ইকুয়ালস টু মাইনাস ডিএক্স বাই এক্স। অতএব ইন্টিগ্রেশন ডিভি, এখানে ভিটা কমন করব, ভি প্লাস 2 ইকুয়ালস টু মাইনাস ডিএক্স বাই এক্স। তো এইটাকে আমরা নিচের উৎপাদক দুটোর সাহায্যে আমরা লিখে নেব। এখানে একটা 2 বাড়তি থাকবে, ফলে বাইরে একটা 1/2 আসবে। তাহলে 1/2 এখানে ভি প্লাস 2টাকে একসঙ্গে ধরলে এখানে আমরা পাবো 1/v মাইনাস 1/v প্লাস 2 ডিভি ইকুয়ালস টু মাইনাস ডিএক্স বাই এক্স। এরপর আমরা এখানে ইন্টিগ্রেশনগুলো কমপ্লিট করব। এগুলো সব 1/x আকারে আছে, ফলে এটা লগ ভি, এটা হবে লগ ভি প্লাস 2, আর এখানে হবে মাইনাস লগ এক্স। তো এখানে আমরা এটা যেহেতু সবগুলো লগ দিয়ে এলো, এখানে আমরা লগ সি করে নেব, লগ সি করে নেব। তাহলে 1/2 লগ ভি, এটা মাইনাস আছে, ভাগ হবে, প্লাস এইদিকে আমরা এটা এর সঙ্গে একটা বাই 2 করে নিলে সুবিধা হবে, এক্স ইকুয়ালস টু লগ সি বাই 2। তো এবার 2 দিয়ে সব যদি আমরা গুণ করে দিই, এটা হয়ে যাবে। তো এই দুটো লগ আমরা একসঙ্গে করে দেব। এখানে 2 আছে, 2 বাইরে গুণ মানে এটা
লগের ভিতরে গিয়ে এক্স স্কোয়ার হয়ে যাবে এবং এখানে যোগ থাকার ফলে এই দুটো গুণ চলে আসবে। এবার এটা উভয় পক্ষে আমরা লগ তুলে নেব, তাহলে ভি এক্স বাই ভি প্লাস টু ইকুয়াল টু সি। তো এখান থেকে আমরা পাবো ভি এক্স ইকুয়াল টু সি ইন্টু ভি প্লাস টু। এবার ভি এর মান বসাবো, ভি সমান হচ্ছে ওয়াই বাই এক্স, ভি সমান হবে ওয়াই বাই এক্স ইন্টু এক্স ইকুয়াল টু সি, ভি হচ্ছে ওয়াই বাই এক্স প্লাস টু। এরপর 5 দাগের 4 অথবা অংশে এরকম একটা অবকল সমীকরণ আছে। তো এখানে প্রথমে এক্সটাকে ডান দিকে ভাগ করে দেওয়া আছে, এটা এক্সটাকে ডান দিকে ভাগ করলে এটা হবে ওয়াই বাই এক্স, 1 বাই এক্স ওয়াই বাই এক্স। এবার এই ওয়াই বাই এক্সটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো, ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়ালস টু 1 বাই এক্স। তাহলে ডি ওয়াই ডিএক্স, এখানে ওয়াই কমন হবে, ফলে 1 প্লাস 1 বাই এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু 1 বাই এক্স। তো এটা রৈখিক অবকল সমীকরণ, ইহার ডি ওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই সমান কিউ আকার। তো এখানে পি সমান হচ্ছে 1 প্লাস 1 বাই এক্স আর কিউটা হচ্ছে শুধু 1 বাই এক্স। তো এগুলোর সমাধান করতে গেলে এখানে সমাকল গুণক করতে হবে, সমাকল গুণক ই টু দি পাওয়ার পি ডিএক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই এক্স ডিএক্স। ই টু দি পাওয়ার এখানে ইন্টিগ্রেশন করলে এক্স প্লাস লগ এক্স আসবে, এক্স প্লাস লগ এক্স। তো এটাকে আমরা করব ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার লগ অফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, এবং ই টু দি পাওয়ার লগ এক্স সমান হচ্ছে এক্স। তো এটা হচ্ছে সমাকল গুণক। তাহলে নির্ণয় যে সমাধান, ওয়াই ইন্টু সমাকল গুণক ইকুয়ালস টু কিউ ইন্টু সমাকল গুণক ইন্টু ডিএক্স প্লাস সি সমাকল ধ্রুবক। তাহলে এখানে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স, কিউটা ছিল 1 বাই এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স ডিএক্স প্লাস সি। এখানে এক্সটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স ওয়াই ই টু দি পাওয়ার এক্স আর এদিকে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তো ই টু দি পাওয়ার এক্সটা ডান দিকে আমরা ভাগ করে নেব, তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এক্স সি বাই ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে হচ্ছে এক্স ওয়াই ইকুয়ালস টু, এখানে এটা কাটাকুটি হয়ে যাবে 1 প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এটা অ্যান্সার হচ্ছে, এখানে অ্যান্সারে 1টাকে বাম দিকে করা আছে। তাহলে এক্স ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এরপর আমরা 6 দাগে চলে যাব। 6 যেটা দেওয়া আছে, এখানে বলছে যে 2x প্লাস ওয়াইকে চরম করে, এটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের সমস্যা। জেড ইকুয়ালস টু 2x প্লাস ওয়াইকে চরম করো যখন বাধা গোষ্ঠী হলো মডুলাস এক্স প্লাস মডুলাস ওয়াই লেস ইকুয়াল টু 1 এবং সঙ্গে আছে এক্স ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 0। এখানে যেটা দেওয়া আছে এক্স
এটা লেস ইকুয়াল টু 1, x greater equal to 0, y greater equals to 0. তো যেহেতু এক্স ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 0 আছে, তাহলে এখানে মড থাকা না থাকা একই ব্যাপার। গ্রেটার ইকুয়াল টু 0 যেহেতু আছে, এখানে মডের কোনো দাম নেই, মড থাকাও যা না থাকাও তাই। তো এটাকে আমরা ইহার অনুরূপ সমীকরণ, তো এক্স প্লাস 1 অর্থাৎ এটাকে ছেদিতাংশ আকার করলে এক্স বাই 1 ওয়াই বাই 1 ইকুয়ালস টু 1। তো এর গ্রাফ ড্র করলে এটা এইরকম আসবে, 1 0 এরকম। তো যেহেতু এটা লেস ইকুয়াল টু আছে, এখানে 0 0 দিয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে। এখানে 0 এখানে 0 বসালে 0 প্লাস 0 0 প্লাস 0 যেহেতু লেস ইকুয়াল টু 1, এটা সত্য, তাহলে এটা সমাধান অঞ্চল হচ্ছে এই দিকটা, এটা হচ্ছে সমাধান অঞ্চল। তো এখানে তাহলে আমরা এবার জেড দেওয়া আছে, জেড দেওয়া আছে 2x প্লাস ওয়াই, 2x প্লাস ওয়াই, এখানে আমরা এইটা করব প্রান্তিক বিন্দু, আর প্রান্তিক বিন্দুতে জেডের মান, জেড ইকুয়ালস টু আছে 2x প্লাস ওয়াই। তো প্রান্তিক বিন্দু এখানে মূল বিন্দু আছে 0 0, তারপর আছে 1 0, আর 0 1। তো 0 0 বসালে এটা 0 হয়ে যাবে, 1 0 বসালে 2, আর 0 1 বসালে এটা এক্সের জায়গায় ওয়াই 0 ওয়াই যে এইটা, তাহলে এইটা হচ্ছে চরম মান, এটা চরম মান। অতএব চরম মান 2, চরম মান সমান হচ্ছে 2। ছয়ের এবার অথবা করব। তো ছয়ের অথবা যেটা দেওয়া আছে, এটা লেখচিত্রের সাহায্যে নিচের রৈখিক প্রোগ্রামিং বিধি সমাধান করো এবং দেখাও যে সমস্যাটির অসংখ্য সর্বোৎকৃষ্ট বা অপশনাল সলিউশন আছে। যেখানে জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াইকে চরম করো, বাধা গোষ্ঠী দেওয়া আছে 5x প্লাস 9y লেস ইকুয়ালস টু 45, এক্স প্লাস ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 2, আর এক্স লেস ইকুয়াল টু 4। তো এখানে যেটা দেওয়া আছে, জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াইকে চরম করো, বাধা গোষ্ঠী যেখানে বাধা গোষ্ঠী দেওয়া আছে 5x প্লাস 9y লেস ইকুয়াল টু 45, এক্স প্লাস ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 2, আর এক্স লেস ইকুয়াল টু 4। তো এদের অনুরূপ সমীকরণ, আর এক্স গ্রেটার ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0। তো এইগুলোর অনুরূপ সমীকরণ করতে হবে, 5x প্লাস 9y ইকুয়ালস টু 45। এখান থেকে আমরা পাবো এক্স বাই 9 প্লাস ওয়াই বাই 5 ইকুয়ালস টু 1। দ্বিতীয়টা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 2, তো এটা আমরা পাবো এক্স বাই 2 প্লাস ওয়াই বাই 2 ইকুয়ালস টু 1, আর এটা হচ্ছে এক্স সমান 4। আমরা শুধু সমীকরণগুলো
ধরব। অনুরূপ সমীকরণ তৈরি করে নিতে হবে। তো এখানে আমরা এবারের গ্রাফটাকে আমরা ড্র করব। তো প্রথম যেটা আছে x/9 y/5, তো এই পর্যন্ত আমরা 9 ধরি, এটা ধরি 5, তাহলে এর যে গ্রাফ এটা হচ্ছে 5x প্লাস 9y ইকুয়ালস টু 45, 5x এটা, তারপর 2 আমরা এইটুকু ধরি 2, তো এই হচ্ছে 2 সরলরেখা, এটা হচ্ছে 2,0, এটা হচ্ছে 0,2, আর x<4 আছে, x<4 এটা হচ্ছে 9, 0, আর এটা হচ্ছে 0, 5, তো x<4 সেটা আসবে x=4, এই পর্যন্ত 2 আছে, ফলে এখানে আসবে x=4 সরলরেখাটা। তো এর যে সমাধান অঞ্চল এটা <5 আছে, এখানে 0, 0 বসালে সিদ্ধ হয়ে যাচ্ছে, 0 + 0 < 45, ফলে এর অ্যারো চিহ্ন থাকবে এইদিকে। আর x + y > 2 আছে, x + y এখানে 0, 0 বসালে সিদ্ধ হচ্ছে না, ফলে এর জন্য আমাদের অ্যারো চিহ্ন থাকবে মূলবিন্দুর অপোজিটে। আর একটা ছিল x < 4, অর্থাৎ xটা হচ্ছে 4-এর কম, তো 4-এর কমের জন্য অ্যারো চিহ্ন এই দিকে। তাহলে এইটা আমার হচ্ছে সমাধান অঞ্চল, এটা হচ্ছে কার্যকরী সমাধান অঞ্চল। তো এখানে আমার অবম মান বার করতে দেওয়া আছে, ফলে এখানে সর্বনিম্ন মান বের করতে হবে। তো সর্বনিম্ন মান এখানে আমরা দেখছি কি যে সর্বনিম্ন মানের ক্ষেত্রে এবার আমরা যে অবজেক্টিভ ফাংশন আছে, অবজেক্টিভ ফাংশন মানে z = x + y, তো এখানে আমরা এই জেডের কোনো একটা মান আমরা যদি নিই, মনে করি z = 4, তাহলে x + y = 4, তো এই x + y = 2, x + y = 2 এবং x + y = 4 পরস্পর এরা সমান্তরাল, তো x + y = 4 এর যদি আমরা গ্রাফ আঁকি, তাহলে এটা এর সমান্তরালভাবে এইভাবে এর সমান্তরাল চলে যাবে, এর সমান্তরাল যাচ্ছে, ফলে আমরা এই যে অবজেক্টিভ ফাংশনকে আমরা যত মূলবিন্দুর দিকে আনবো, দিকে সরাবো, মান তত কম পাবো, মান তত কম হবে। এক সময় x + y = 2 এর উপর মিশে গেলে মান অবম হবে।
এই যে আমরা ডট করে যেটা দেখালাম, এই যে ডট করে এই লাইনটা যত আমরা নিচের দিকে নামাবো তত মান কম হবে, এবং এক সময় এটা এই যে এক্স প্লাস ওয়াই সমান 2 ছিল, এটা এক্স প্লাস ওয়াই সমান 2 এর সঙ্গে যখন মিশবে তারপর সরালে কিন্তু সমাধান অঞ্চল বেরিয়ে চলে আসবে। তো অবমান হবে তাহলে এই লাইনের উপর, এই যে এই নিচের লাইনের উপর যে কোনো বিন্দুতেই এর মান একই আসবে। তো অবমান হবে, অতএব অবমান হবে 2। তাহলে এখানে প্রান্তিক যে বিন্দু, সেখানে অসংখ্য প্রান্তিক বিন্দু আছে। অবমান হবে এক্স প্লাস ওয়াই সমান 2 এর উপর যে কোনো বিন্দু অ্যাট 2, 0 or 0, 2। এখানে আমরা এখানে ছকে দেখাই জিনিসটা, এটা প্রান্তিক বিন্দু একটা হচ্ছে 2, 0, একটা হচ্ছে 0, 2, আর জেড ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়াই। তো এখানেও 2 আসবে, এটা বসালে এখানেও 2 আসবে, তাহলে অবমান হবে 2। তাহলে সমস্যাটা সমাধান হচ্ছে অবমান হচ্ছে 2, 2, 0 বা 0, 2 বিন্দুতে।